আমি কিভাবে 20 দিনের মধ্যে শিডিউলিং করে আর 25 দিনের মধ্যে আমি পাসপোর্ট হাতে পেয়ে গেছিলাম। এই পর্বে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কিছু কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাট কীরকম হতে পারে, কী কী ডকুমেন্টস লাগবে, যারা সাপোর্টিং বা মেন ডকুমেন্টস, কীভাবে আমি শিডিউল করে বায়োমেট্রিক আর ইন্টারভিউ ডেট 20 দিনের মধ্যে নিয়ে 25 দিনের মধ্যে আমি আমার অ্যাপ্রুভ পাসপোর্ট উইথ ভিসা আমি পেয়ে গেছিলাম। তা চলুন শুরু করি। নমস্কার, কেমন আছেন? আজকের এসেছি আমার যে ইউএসএ ভিসার যে পর্ব চলছে, এটা হচ্ছে অন্তিম পর্ব। প্রথম পর্বে দেখলেন আপনারা কিভাবে B1 B2 ক্যাটাগরির DS-160 ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। পুরো ইনফরমেশন দেওয়া আছে আমার এই চ্যানেলে। দ্বিতীয় স্টেপ হলো, যখন আপনাদের DS-160 ফর্ম ফিল আপ হয়ে সাবমিট হয়ে যাবে, তারপর চলে আসতে হবে আপনাদের নতুন সিজিআই পোর্টাল। কীভাবে এই নতুন সিজিআই পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে আপনাদের ফিস জমা দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট রিশিডিউলিং করা, পাসপোর্ট কালেকশন থেকে সব কিছু আপনারা করতে পারবেন। আর এটাও দেখিয়েছি কারোর যদি পুরনো সিজিআই পোর্টালে অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা কিভাবে নতুন সিজিআই পোর্টালে মাইগ্রেশন করবেন। আজকের পর্বে থাকবে কী কী ডকুমেন্টস লাগবে, মেন ডকুমেন্টস, কী কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে যেটা আপনার সাপোর্টিং হিসাবে ব্যবহার করতে পারবেন, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, আর ইন্টারভিউ প্রশ্ন কেমন হতে পারে তার একটা ছোট্ট একটা ওভারভিউ। লাস্টে থাকবে আমি কিভাবে ভিসা পেয়েছি তার একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আমার প্রথম অ্যাটেম্পটেই পুরো 10 বছর ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা পুরোপুরি চেষ্টা করবেন যাতে প্রথম অ্যাটেম্পটেই ভিসাটা যাতে অ্যাপ্রুভ হয়ে যায়, সেইভাবে আপনারা ডকুমেন্টস, সেইভাবে আপনারা প্রিপারেশন করবেন। একবার যদি কোনো কারণবশত রিজেকশন চলে আসে, দ্বিতীয়বারে আপনার ভিসা পেতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, হবে না এটা একদমই ভুল, অবশ্যই হবে। আপনি একবার, দুবার, তিনবার ট্রাই করে যেতে পারেন, যতদিন না হচ্ছে সেটা অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন। কিন্তু এমনভাবে প্রিপারেশন করবেন যাতে আপনার ভিসাটা প্রথমবারেই বা প্রথম অ্যাটেম্পটেই অ্যাপ্রুভ হয়ে যায়। আচ্ছা, প্রথমে বলে দিই B1 B2। B1 সাধারণত হচ্ছে বিজনেস রিলেটেড কোনো ভিসা, সেটা হচ্ছে B1 পার্টিকুলার B1 ক্যাটাগরি। আর B2 ক্যাটাগরি হচ্ছে আপনি ধরুন ঘুরতে যাচ্ছেন বা আপনার বন্ধু বা ফ্যামিলি রিলেশনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা কোনো মেডিকেল পারপাসে যাচ্ছেন, সেক্ষেত্রে আছে B2। তা আপনারা যখন ভিসা পাবেন, সাধারণত আপনি B1 দিলেও বা শুধু B2 দিলেও আপনাদের ভিসা আসবে কিন্তু B1 B2 কম্বাইন্ড হয়ে। এই ভিসা প্রসেসিংয়ের জন্য কী কী মেন ডকুমেন্টস লাগবে, যেটা ছাড়া ভিসা প্রসেসিং হবে না, সেটা প্রথম হচ্ছে পাসপোর্ট, যেটা ভ্যালিডিটি হতে হবে মিনিমাম 6 মাসের, সঙ্গে 2টো ব্ল্যাঙ্ক পেজ। 2 নম্বর হচ্ছে, যদি আপনার কোনো পুরনো পাসপোর্ট থেকে থাকে সেটাও লাগবে। 3 নম্বর হচ্ছে DS-160 ফর্ম কনফার্মেশন। মানে লাস্ট টাইম আমরা দেখিয়েছিলাম যে DS-160 ফর্ম যখন আপনারা সাবমিট করে দিচ্ছেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে, তারপর একটা কনফার্মেশন পেজ বেরোয়, সেই পেজটা প্রিন্ট আউট অবশ্যই করিয়ে নেবেন। 4 নম্বর হচ্ছে ইন্টারভিউ শিডিউল, যে কনফার্মেশন বা আপনি যে শিডিউল করেছেন ইন্টারভিউ, তার কনফার্মেশনটা লাগবে। আর 5 নম্বর হলো যে আপনারা ফিস জমা দিয়েছেন নতুন সিজিআই পোর্টালে, যেটার পরেই আপনি শিডিউল বা রিশিডিউল করতে পারবেন, সেই ফিজের কপিটা অবশ্যই লাগবে। সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে মিনিমাম 6 মান্থস ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেটা হবে আপডেটেড অ্যান্ড অ্যাটেস্টেড। তারপর ইনকাম ট্যাক্স রিটার্ন বা ফর্ম 16 বিগত 3 বছরের। ট্রাভেল আইটেনারি স্লিপ, মানে যেটা আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কোথায় নামবেন, যে আইটেনারি হয়, কবে যাচ্ছেন, যে পুরো ডিটেলসটা হয়, সেটা সেই আইটেনারিটা আপনাদের লাগবে। কেউ যদি চাকরি করেন সেখানে লাগবে লিভ স্যাংশন লেটার, মানে আপনি যে ছুটি নিচ্ছেন বা আপনি ছুটি পাচ্ছেন সেটা কোম্পানি থেকে পুরো স্যাংশন লেটারটা নিতে হয়। আর লাগবে ইনভিটেশন লেটার বা পাসপোর্ট কপি। ধরুন আপনার রিলেটিভ বা আপনার বন্ধু বিদেশে আছেন, আপনি তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, তার ইনভিটেশন লেটারটা সেখান থেকে লাগবে। সে যদি আপনাকে ইনভাইট করে, তার ইনভিটেশন লেটার সঙ্গে তার পাসপোর্ট হতে পারে, তার অ্যাড্রেস প্রুফ হতে পারে যে ইউএসএতে আছে, আর তার ব্যাঙ্ক স্টেটমেন্টও অনেক সময় লাগতে পারে। যারা পেনশন পান
তারা যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন সেখানে তার পেনশন স্লিপটা লাগতে পারে। এবার বলে দিই B1 বা বিজনেস ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে, সেটা প্রথম হলো বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, GST কপি, অ্যাডিশনালি দিতে পারেন আপনার ভিজিটিং কার্ড, সঙ্গে কোম্পানি আইডি রিটার্ন লাস্ট 3 বছরের, আর কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের অ্যাটেস্টেড আপডেটেড। স্পন্সরশিপ লেটার লাগবে আপনার কোম্পানির তরফ থেকে, যে আপনি কোম্পানির হয়ে, আপনি কোম্পানির বিহাফে আপনি ভিজিট করতে যাচ্ছেন ইউএসএতে। আর লাগবে ইনভিটেশন লেটার, যে আপনি বিজনেস পারপাসে যে কনফারেন্স বলুন বা কোনো বায়ারের সাথে মিট করতে যাচ্ছেন বা সেলারের সাথে মিট করতে যাচ্ছেন, তার সেখানকার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই দিতে হবে বিজনেস ভিসার জন্য। আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার বা কোনো ইনভেস্টমেন্ট থাকে তার সার্টিফিকেটগুলো দেবেন। আপনার নামে কোনো জায়গা জমি দলিল যদি থেকে থাকে তার একটা কপি নিয়ে রাখবেন। এগুলো জাস্ট একটা এক্সট্রা সাপোর্টিংয়ের জন্য দেখাতে পারেন, কারণ ওরা একটা দেখতে চায় যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ প্রসেসে একটা আমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার হবে, ওরা মেন মোটিভটা দেখতে চায় যে আপনি কি চলে আসবেন না ওখানে থাকবেন। এই মোটিভটা ওরা ম্যাক্সিমামটা ওয়াচ করে। যদি দেখে ওরা না আপনি এখানকার আপনার ইন্ডিয়ান বাউন্ড আছে, আপনি ইন্ডিয়া ছেড়ে যাবেন না, আপনার এত অ্যাসেট আছে, আপনার এত এস্টাবলিশমেন্ট আছে, আপনি কখনোই ইন্ডিয়া ছেড়ে ইউএসএ থাকবেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু ওরা যদি বুঝতে পারে যে না আপনার এখানে ইন্ডিয়াতে কোনো বাউন্ড নেই বা আপনি গেলে আসতে চাইবেন না, সেক্ষেত্রে ভিসা পাওয়া একটা সমস্যা হয়ে যায়। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার দেবো কিছু টিপস যেটা কিনা আপনার কাজে লাগতে পারে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে। প্রথম হচ্ছে, আপনি যেদিনে ইন্টারভিউ বা বায়োমেট্রিকে যাবেন প্রত্যেকটা প্রিন্ট আউট নিয়ে যাবেন। যেমন ডিএস কনফার্মেশন পেজ, বায়োমেট্রিক কনফার্মেশন পেজ, যে পেজগুলো হবে সেগুলো অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। আমার ক্ষেত্রে আমি ভুল করেছিলাম, আমি যে ডিএস কনফার্মেশনের যে আমি পেজ হয়েছিল সেটা আমি প্রিন্ট আউট করিনি। আবার আমার ইন্টারভিউ হয়েছিল কলকাতায়, জাসমিন টাওয়ারের বাইরে এসে প্রায় 1 কিলোমিটার দূরে হেঁটে সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে জমা দিতে তবে আমার বায়োমেট্রিক ছবি হয়েছে। এটা মিস করবেন না, আপনি প্রত্যেকটা ডকুমেন্টস আপনি কেয়ারফুলি চেক করে নেবেন। আপনারা যখন ইন্টারভিউতে যাবেন ড্রেস কোডটা অবশ্যই একটু মেনটেন করবেন। আপনি কোনো এমন কিছু পরবেন না যেটা দৃষ্টিকটু লাগবে। আপনারা যদি বয়েজ বা ম্যান হয়, ছেলে যদি হয়, সেখানে আপনারা সবার একটা অফিস ফর্মাল ড্রেস পরুন, এটা দরকার। এটা আমার ব্যক্তিগত দিক দিয়ে বলছি, এটা লাগতে পারে। আর যারা মহিলা আছে তারাও এক ফর্মাল ড্রেস পরতে পারেন। আপনারা যখন ঢুকেই প্রথমে গুড মর্নিং বলবেন, মুখে একটা স্মাইল রাখবেন, এটাই যথেষ্ট। আচ্ছা, আরেকটা এর সাথে আমি শেয়ার করব। আপনার অনেকের মনে কোশ্চেন থাকে, আরে ইন্টারভিউ হবে ইংলিশে, আমরা কি ইংলিশ কি আমি বলতে পারবো, সেরকম ইংলিশ কি আমার আসবে? কারণ অনেকে আছে যারা রিসেন্ট যারা ভালো ইংলিশ মিডিয়ামে পড়েছে তাদের হয়তো ইংলিশ স্পিকিং পাওয়ারটা বেশি থাকতে পারে, কিন্তু তো নর্মাল লোক তারা হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েনি, সেক্ষেত্রে হয়তো দেখা গেল তাদের ইংলিশ পাওয়ারটা অনেক কম আছে। তো অবশ্যই ঘাবড়াবেন না, এমন কোনো ব্যাপার নেই। আমারও মনে দুবিধা ছিল যে আমি ওই ইংলিশ কি অ্যান্সার দিতে পারবো, আমি কোশ্চেন কি বুঝতে পারবো, এটাই মাথার মধ্যে একদম রাখবেন না। আপনারা চাইলে বাংলায় বা হিন্দিতে ইন্টারভিউ দিতে পারবেন, তবে সেক্ষেত্রে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় সেই স্লটটা দেখবেন বাঙালি ইন্টারপ্রিটার বা হিন্দি ইন্টারপ্রিটার আছে কি না। আমি চাইবো আপনারা কষ্ট করে ইংলিশেই উত্তর দিন, কারণ ইংলিশে উত্তর দিলে জিনিসটা কী হবে, আপনাদের একটা প্লাস পয়েন্ট হবে না, ইনি ইংলিশ জানেন, সেখানে গিয়ে সার্ভাইভ করতে পারবেন। এমন হয়নি যে ওরা বুঝতে পারে আরে বাবা আপনি একা যাচ্ছেন, সেখানে আপনি গিয়ে সার্ভাইভ করতে পারবেন না, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, আপনি যদি ফ্যামিলি ধরুন আপনি আপনার ছেলের সাথে যাচ্ছেন বা আপনি ভাইয়ের সাথে যাচ্ছেন, আপনার গ্রুপ ইন্টারভিউ হচ্ছে, সেখানে ইংলিশটা অত ম্যাটার করে না। কিন্তু আপনি যদি বলেন সোলো ট্রাভেলার বা একা যাচ্ছেন, সেখানে ইংলিশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই যেটা আমি বলছিলাম, এমন ভয় পাবেন না যে বিশাল কিছু ইংলিশ একদম হুড়মুড় করে বলে দিলেও আপনি বুঝতে পারলেন, এমন ব্যাপার না। সুন্দর আস্তে আস্তে যে ইন্টারভিউ নেন, সুন্দরভাবে আস্তে আস্তে ইন্টারভিউ সময় ইংলিশ বলেন, প্রত্যেকটা ইংলিশ আপনি বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে শুনবেন, প্রথমে ভালো করে শুনবেন, তারপরে উত্তর দেবেন। এমন না যে আপনি উত্তর দেওয়ার প্রশ্ন বলার সাথে সাথে উত্তর দেবেন না, প্রশ্নটা ভালো করে শুনে নিলেন, নিয়ে তার উত্তর দেবেন। আর যে ইংলিশটা বলবে সেটা নর্মাল ইংলিশ, অসুবিধা ভয়ের কোনো কারণ নেই। আপনি যা যা ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন সব কটা ডকুমেন্টস একটা অর্গানাইজ করে রাখুন। একটা অর্গানাইজার পাওয়া যায়,
আজকের দিনে অনলাইনে বা যে কোনো বই দোকানে গেলে ডকুমেন্টস অর্গানাইজে পাওয়া যায়, সেখানে মার্ক করে রাখুন যে এই মার্কের মধ্যে এই ডকুমেন্টস আছে। তাহলে কী হবে, যখনই কোনো ডকুমেন্টস যদি চায় সঙ্গে সঙ্গে আপনি সেটা দিতে পারবেন। নাহলে সেখানেই যদি আপনি খুঁজতে টাইম নষ্ট করে ফেলেন, সেটা একটা বাজে ইমপ্রেশন পড়ে। আপনি যেখানে যাচ্ছেন, ধরুন ঘুরতে যাচ্ছেন, সেখানে হচ্ছে সেখানকার নলেজ একটু জেনে রাখবেন। ধরুন আপনি নিউ ইয়র্ক যাচ্ছেন, নিউ ইয়র্কে কী দেখবেন, আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে আপনি ওয়ার ইউ ওয়ান্ট টু গো, তা আপনি বললেন নিউ ইয়র্ক, যে বললেন যে কেন যাবেন, সেখানে আপনি হয়তো কিছু উত্তর দিতে পারলেন না। আপনি গিয়ে হাঁ করে, না নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে যাবেন, না আপনি কোথায় যাবেন, এইরকম না। আপনি যেখানে নামবেন বা যেখানে যেতে চাইছেন, সে লস অ্যাঞ্জেলেস হতে পারে বা বোস্টন হতে পারে বা নিউ ইয়র্ক হতে পারে বা ওয়াশিংটন হতে পারে, যেখানেই হবে, সেখানকার একটা ওভারভিউ একটা মনের মধ্যে গেঁথে নিন। যখনই জিজ্ঞেস করবে, তখন সেই ব্যাপারে সেই জায়গা সম্বন্ধে যেন কিছু আপনার কাছে ডেসক্রিপশন থাকে। এটা অবশ্যই একটু মাথায় রাখবেন। এমন কিছু না যে আপনি ওই জায়গা সম্বন্ধে কিছুই জানেন না, অথচ আপনি সেখানে যাচ্ছেন, এটা কিন্তু ভালো হবে না। নেক্সট হচ্ছে আপনি কোথায় থাকবেন। এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন। আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আপনি ওয়ার ইউ স্টে, সেই হোটেলের ডিটেলসটা যেটা আপনি DS-160 ফর্মে ফিল আপ করে রেখেছেন, যেখানে যদি যান ওখানে সেরকম একটা প্ল্যানিং করে সেই অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। আরও একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব। US ভিসার জন্য স্পেশালি B1 B2 ক্যাটাগরির, সেক্ষেত্রে অ্যাডভান্স কোনো এয়ার টিকিট, অ্যাডভান্স কোনো হোটেল বুকিং বা ইন্স্যুরেন্স কিছুই লাগে না। অতএব আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে আপনি কোথায় থাকবেন, আপনি উত্তরটা ঠিকঠাকভাবে দেবেন যে আমি হোটেলে থাকবো। হ্যাঁ, অবশ্যই আপনি DS-160 ফর্মে যেটা থাকবে সেটাই বলবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনি যে DS-160 ফর্মটা ফিল আপ করছেন, যদি নিজে থেকে করেন তাহলে তো কোনো কথাই হবে না, আপনার কাছে পুরো নলেজের জিনিসটা থাকবে। কিন্তু আপনি যদি কোনো থার্ড পার্টি বা আপনার ভাই, দাদা, কাকা, জ্যাঠা, মামা কেউ করে দিল আপনার হয়ে, আপনার বিহাফে, সেক্ষেত্রে যখন DS-160 ফর্মটা ফিল আপ হয়ে যাবে, তার একটা প্রিন্ট আউট নিয়ে আপনি থরলি পড়ে নেবেন। এতে কি হবে, আপনার জিনিসগুলো নলেজে থাকবে। নর্মালি কি হয়, যে প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে সেইটা পুরোটাই জিজ্ঞেস করা হবে DS-160 ফর্ম যে ফিল আপ করেছেন তার ভিত্তি করে। এমন দেখা গেল যে আপনার অজান্তে আপনার যাকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন, সে অন্য কিছু ইনপুট দিয়ে দিল। এবার সেই জিনিসটাই হয়তো আপনাকে জিজ্ঞেস করলো, সেটা আপনি উত্তর দিতে পারলেন না। সেটা কিন্তু একটা দৃষ্টিকটু হবে, কারণ লাস্টেই আপনাকে দেখিয়েছেন যখন DS-160 ফর্ম কনফার্মেশনের আগে কেউ কি আপনাকে DS-160 ফর্ম ফিল আপে সাহায্য করেছিলেন, সেখানে আপনি নো দিয়েছিলেন। অতএব আপনি DS-160 ফর্মে যা যা ইনফরমেশান দিচ্ছেন সেটা যেন প্রত্যেকটা পারফেক্ট জানা থাকে। আপনি যদি নাও করেন কোনো অসুবিধা নেই, প্রিন্ট আউটগুলো আপনি ভালো করে একটু দেখে নেবেন যে কী দিয়েছে, কোন পয়েন্টে কী দিয়েছে, এতে আপনার সুবিধা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্রেশ পাসপোর্ট। ফ্রেশ পাসপোর্টে কী হয়, কনসুলেটরা মনে করেন যে ইন্ডিয়ার পাশে এত দেশ আছে, সেখানে না ঘুরে আপনি প্রথমেই কেন ইউএসএতে যেতে চাইছেন। আমার ব্যক্তিগত সাজেশন হবে, আপনি ইউএসএ ভিসা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন ট্যুরিস্ট ক্যাটাগরিতে, সেক্ষেত্রে আমি চাইবো তার আগে 2-4টে দেশ ঘুরে নিন। এখন দিচ্ছি আপনাদের কাছে কিছু শিডিউলিং টিপস, যেটা করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট আর বায়োমেট্রিক ডেটটা অনেকটা আগে করে নিতে পারবেন। সেটা হলো, আপনারা যখন শিডিউলিং বা রিশিডিউলিং করতে যাবেন, প্রথমে ব্রাউজারটা রাখবেন ইনকগনিটো মোডে, আর তারপরে চেষ্টা করবেন শিডিউলিং বা রিশিডিউলিং করা। আর কখন করবেন, ভোর 3:30-র সময়। ভোর 3:30 থেকে 5টার মধ্যে আপনারা চেষ্টা করুন। আশা করছি আপনাদের কাজ হবে, কারণ এইটাও আমি করেছিলাম। আমার সময় আমি যখন ভিসা অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, তখন সময় ছিল যে ভিসা মিনিমাম টাইম ছিল, যেটা ইন্টারভিউ আর বায়োমেট্রিকের জন্য 1 বছর, অলমোস্ট 1 বছর। কিন্তু সেটাকে আমি কমিয়ে এনেছি মাত্র 20 দিনের মধ্যে। সেটা একটা বিশাল ব্যাপার। তা আমি রোজ সকালে করে 3:30-র সময় উঠে মোটামুটি ট্রাই করতাম। কোনো সময় 3:30 উঠেছি, কোনোটায় 4টে উঠেছি, কোনোটায় 5টে উঠেছি। উঠে চেষ্টা করতাম গুগলে ব্রাউজারটা ইনকগনিটো মোডে রেখে চেষ্টা করতাম। তা আমি 2 দিনের মধ্যে সাকসেস পেয়ে গেছি। 20 দিনের মধ্যে আমার শিডিউলিং পেয়ে গেছিলাম। সেটাও আশা করি করুন। এটা আমার তরফ থেকে রইল ছোট্ট একটা টিপস, যেটা আমি করে উপকৃত হয়েছি। এই টিপসটা করে যদি আপনার কাজে লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ। এবার আসি কোয়েশ্চেন অ্যান্সার।
কী কী প্রশ্ন হতে পারে। আমি কিছু বাঞ্চ অফ কোশ্চেন অ্যান্সার একটা সিট বানিয়ে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেটা দেখে আমি ফলো করে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আপনারাও চাইলে ওই কোশ্চেন অ্যান্সারটা ফলো করতে পারেন। এছাড়া নর্মালি কোশ্চেন অ্যান্সারগুলো আসে, পুরোটাই আসে DS-160 ফর্ম যা ফিল আপ করেছেন তার থেকে। তা প্রথমেই জিজ্ঞেস করতে পারে আপনাকে যে আপনি কেন যাচ্ছেন, পারপাস অফ ভিজিট কী আছে, যে আপনি দেখা করতে যাচ্ছেন বা বিজনেস জন্য যাচ্ছেন বা মেডিকেল পারপাসে যাচ্ছেন সেটা জানতে চাইবেন। কোথায় থাকবেন, আপনি হোটেলে থাকবেন, সেই হোটেলের ডিটেলসটা যেটা আপনি DS-160 ফর্মে ফিল আপ করে রেখেছেন, যেখানে যদি যান ওখানে সেরকম একটা প্ল্যানিং করে সেই অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হতে পারে যে আপনি কজন যাচ্ছেন, একা যাচ্ছেন না কোনো গ্রুপে যাচ্ছেন। আপনার 4 নম্বর হতে পারে যে আপনার যে পুরো ট্রিপটা কে স্পন্সর করছে। আপনি নিজে করছেন, সেলফ করছেন, বা আপনার কেউ স্পন্সরশিপ দিচ্ছে। স্পন্সরশিপ রিলেশনটাও অনেক সময় ম্যান্ডেটরি হয়ে পড়ে, কে দিচ্ছে সেটাও জানতে চায়। আপনার বাড়িতে কজন আছে সেটা অবশ্যই কোশ্চেন অ্যান্সারের মধ্যে আসে। আর আপনি কী করেন সেটা অবশ্যই। আপনার ব্যাংক ব্যালেন্সটা দেখতে চাই, আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে, আপনি ওখানে গিয়ে সারভাইভ করতে পারবেন কি না সেটা অবশ্যই ওরা দেখে, যে আপনার কতটা ক্যাপাবিলিটি আছে। ব্যাস এ ধরনের কিছু কোশ্চেন, নর্মাল প্রশ্নই জিজ্ঞেস করতে পারে। আর এই প্রশ্নগুলোর মধ্যেই নর্মালি এরা ঘোরাফেরা করে। এই ছিল আজকের আমার ছোট্ট ইনফরমেশন USA ভিসার প্রতি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টস করবেন। আর আমার আলাদা ট্রাভেল ভিডিও দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করে রাখুন, আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। তা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। নমস্কার।